নমস্কার। মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। বাঙালি হিসেবে গর্বের বিষয় এই যে আমাদের মাতৃভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। ৩রা অক্টোবর ২০২৪ কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি এসেছে রাজ্য সরকারের ILSR অর্থাৎ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে। এই স্বীকৃতি আদায়ের কর্মকাণ্ডে যিনি অন্যতম গবেষক হিসেবে যুক্ত ছিলেন তিনি হলেন অধ্যাপক অমিতাভ দাস। ILSR এর সঙ্গে বর্তমানে যুক্ত অধ্যাপক দাস হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে গেলে কিছু শর্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হয়। এদের মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট ভাষায় প্রাচীনতম লিখিত নথির বয়স কমপক্ষে ১৫০০ থেকে ২০০০ বছরের পুরনো হতে হবে। এই ভাষায় সুপ্রাচীন সাহিত্য, লিখিত নথি এবং কথা বলা গোষ্ঠীর বহু প্রজন্মের ঐতিহ্যকে প্রমাণ করতে হবে। প্রমাণ হিসেবে গৃহীত হয় সুপ্রাচীন শিলালিপি বা অন্য কোনো ধাতব আধারের ওপর খোদাই করা তথ্যাবলী। সমস্ত প্রমাণকে তুলে ধরতে হয়েছে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত গবেষকদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও একই সঙ্গে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি লাভ উপলক্ষে একটি আলোচনা সভা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলে। সাহিত্য বাসর ২২ ফেব্রুয়ারি ২০২৫ এই সভার আয়োজন করে। বিষয় ছিল বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি লাভ, প্রাপ্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ। চলুন সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাপক অমিতাভ দাসের কথা শুনে আমরা সমৃদ্ধ হই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন এবং সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে এই যে প্রত্যেকটি মাতৃভাষা যে সমান অধিকার, তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানানো। কেননা মাতৃভাষার সঙ্গে আমাদের পুরো অস্তিত্ব, আমাদের স্মৃতি, আমাদের অভিজ্ঞতা সমস্ত জড়িয়ে আছে। ফলে একটা মাতৃভাষায় আঘাত মানে কোন মানুষের অস্তিত্বের একেবারে মূলে আঘাত করা। কিন্তু মুশকিল এই যে ১৯১১ পর্যন্ত এই উপনিবেশের রাজধানী কলকাতা হওয়ায়, একেবারে ইংরেজদের কাছাকাছি থাকায় আমাদের মধ্যে যে উপনিবেশিক হীনমন্যতা একেবারে ভিতর পর্যন্ত ঢুকে গেছে, যেখানে এতটাই হীনমন্যতা যে বঙ্কিমচন্দ্র খুব ব্যঙ্গ করে বলেছিলেন একটা লোকরহস্যের প্রবন্ধে যে বেঙ্গল এ তো আবিষ্কার করেছিল বেঞ্জামিন গল বলে এক ইংরেজ, এবং বাংলা ইংরেজি থেকে এসছে, কেননা বাঙালিরা হাইকোর্টকে হাইকোর্ট বলে, কলেজকে কলেজ। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকেই হয়তো এই ক্লাসিক্যাল মর্যাদা পাওয়ার ক্ষেত্রে আমাদের একটু দেরি হয়ে গেছে। কারণ আমরা যখন কাজটা আরম্ভ করেছিলাম রাজ্য সরকারের নির্দেশে, কারণ আপনারা জানেন যে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানিক দাবি তুলতে পারি আমাদের অস্মিতা থেকে, আত্মশ্লাঘা থেকে, কিন্তু এর একটা পদ্ধতিগত প্রশ্ন জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে কেবলমাত্র রাজ্য সরকারই পারেন কেন্দ্রীয় সরকারের কাছে একটা দাবিপত্র পেশ করতে, যে দাবিপত্রে ১৫০০ থেকে ২০০০ বছরের পুরনো সমস্ত নথি দিয়ে প্রমাণ করা থাকবে যে এর ভাষা ছিল, এর সাহিত্য ছিল, এর ইতিহাস ছিল, এর লিপি পদ্ধতি বিকাশ ঘটেছে, এই সমস্ত কিছু নথিবদ্ধ করে পাঠাতে হবে এবং সেটা জমা পড়বে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে, সংস্কৃতি মন্ত্রকে এবং সাহিত্য একাডেমি। তারপরে সাহিত্য একাডেমির একটি ভাষাতাত্ত্বিক গোষ্ঠী সেটা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করবেন এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করবে। অর্থাৎ এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে সংস্কৃত, ল্যাটিন, গ্রিক এইটা নয়, ভারত সরকারের নির্দিষ্ট কিছু নির্ধারিত মানদণ্ডে কোন কোন ভাষা ধ্রুপদী মর্যাদা পেতে পারে। সেই মর্যাদা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছিল ২০০৪-এ। প্রথমে পেয়েছিল তামিল, তারপরে সংস্কৃত, তারপরে কন্নড়, তেলেগু, মালায়ালাম, ২০১৪-এ ওড়িয়া। যখন ২০১৪-এ ওড়িয়াও পেল, তখন আমাদের মনে হয় কি পড়শির কিছু হলে আমাদের মনের মধ্যে একটা স্বাভাবিক ঈর্ষা জন্মায়। তখন আমাদের মনে হচ্ছিল যে বাংলা কেন পাবে না। এবং কিছুদিন আগেও আমি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের সবার সম্মুখীন হয়েছি, সকলের মনে এই সংশয়, এই প্রশ্ন জেগে উঠেছে বাংলা এতদিন কেন পাইনি। উত্তরটা খুব সোজা, পরীক্ষা দেয়নি, পাশ করবে কি করে।
ফলে সেই একটা ক্লেম পেপার দাবিপত্র তৈরি করার নির্দেশ এলো এবং সেইটা এলো রাজ্য সরকারের তরফ থেকে, এলো আইএলএসআর এর কাছে, কেননা আইএলএসআর এর যিনি চেয়ারম্যান তিনি এই রাজ্যের শিক্ষামন্ত্রীও বটেন। আমাদের কাছে একটা এই প্রস্তাবটা দিলেন এবং একটা মিটিং হলো যেখানে উনি জানতে চাইলেন যে এটা করা সম্ভব কিনা। তখন আমরা এই গবেষণার মধ্যে ঢুকি, কিন্তু একটা জ্ঞানের চাইতেও যেটা জরুরি কাণ্ড জ্ঞান, সেটা এই ধরনের একটা পরিপ্রশ্ন তুলে দিচ্ছিল যে ইংরেজরা এদেশে এসছে, আমাদের বাংলা ভাষায় অনেক ইংরেজি শব্দ চলে এসছে প্রয়োজনে অপ্রয়োজনে, কিন্তু বাংলা ভাষাটা ইংরেজি হয়ে যায়। তারও আগে 1576-এ দারুদ খান কররানীর পতনের পর যখন বাংলা সুবা বাংলা হলো, তখনও অনেক ফার্সি শব্দ এসছে, আমাদের আইন আদালত জমি জমার মধ্যে আরবি ফার্সি শব্দ ছড়াছড়ি, কিন্তু বাংলাটা আরবি বা ফার্সি হয়ে যায়নি, বা এটা তুর্কি বা এই ধরনের কোনো ভাষায় বদলে যায়। তাহলে আর্যরা এলেন খ্রিস্টীয় 5ম 6ষ্ঠ শতকে গুপ্ত যুগে, এবং আর্যরা খুব বেশি এলেন না, কারণ এদেশটা তাদের কাছে ব্রাত্য মন্ত্রহীনের দেশ। ঐতিহ্য ব্রাহ্মণে বলা হচ্ছে যে এখানে যারা থাকে তারা বয়াংশী, পাখির জাত। তাহলে একটা অসুয়া, একটা ঘৃণা, এই ধরনের ব্যাখ্যা ছিল তার মধ্যে। কিন্তু না, আমরা যখন ইতিহাস খুঁড়ে দেখতে গেলাম তখন দেখলাম হ্যাঁ আমরা বয়াংশী, কারণ চন্দ্রকেতু গড় খুঁড়ে যে সমস্ত মৃৎফলক পাওয়া গেছে সেখানে যে মানবীর মূর্তি, তাদের ডানা আছে, এবং সেটা একটা সমৃদ্ধ নাগরিক সভ্যতা, ফলে অস্ট্রিক নয়, সেটা বাঙালির। যে বাঙালির একটা পরোক্ষ প্রমাণ হচ্ছে এই বয়াংশী, বাঙালিকে বয়াংশী বলার সঙ্গে আর চন্দ্রকেতুগড়ের ওই প্রত্নতাত্ত্বিক উদাহরণের ক্ষেত্রে। তো আমরা তখন এই প্রশ্ন তুলতে আরম্ভ করলাম যে তাহলে এটা কি করে নব্য ভারতীয় আর্য ভাষা? যদি হয় তাহলে দুটো সম্ভাবনা আছে। তার আগে গুপ্ত যুগে আর্যরা আসার আগে বাঙালি বোবা ছিল, অথবা 2 বাঙালি ছিল। এবং আরো একটা সমস্যার সম্মুখীন হতে হলো আমাদের দেখতে দেখতে, সেটা হচ্ছে এই যে আমরা জানি গম থেকে গম হয়, ছোলা থেকে ছোলা হয়, কিন্তু বাঙালি থেকে হয় না। বাঙালি কোথা থেকে এসছে? ওটা প্রোটো অস্ট্রেলিয়া, ওটা অমুক, এটা তমুক, এইরকম দাবি নাকি এই ধরনের নানা উৎস খুঁজতে আরম্ভ করেছে। কারণ কি না, একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো জাতি অবিমিশ্র নয়, তাদের একটা সময় বিভিন্ন ভাবে পরিযায়ী হতে হয়েছে, ফলে মিশ্ররক্ত পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আছে। কিন্তু বাঙালিরাই যখন বাঙালির উৎস সন্ধান করতে চায় তখন তার ভেতরে একটা আত্মঘাত জেগে উঠতে পারে, এক ধরনের সামষ্টিক অবিশ্বাস, একটা সংশয়, একটা প্রত্যয়হীনতা। যখন আমরা কাজ আরম্ভ করেছি তখন আমাদের বলা হচ্ছে যে আরে চর্যাপদ তো সমস্ত সাহিত্যের ইতিহাসে বলা হয়েছে 10ম থেকে দ্বাদশ শতাব্দী, তাহলে চর্যাপদ থেকে বাংলা ভাষা শুরু হয়েছে, তাহলে 1000, অথচ আমাদের খুঁজতে হবে 1500 থেকে 2000 বছরের পুরনো ইতিহাস। কিন্তু প্রশ্নটা হলো কে বলেছে যে 10ম থেকে দ্বাদশ শতকে? চর্যাপদের পদকর্তাদের অনেককেই মোহাম্মদ শহীদুল্লাহ এবং শিলভা লেভি দেখিয়েছেন যে তারা খ্রিস্টীয় 8ম শতকে। এবং শুধু তাই নয়, চর্যাপদ তো পদ্য ভাষা, কায়া তরুবর পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠে কালো, তার ছন্দ আছে পাদাকুলক, যেটা ধারাবাহিক ভাবে প্রবাহিত হয়েছে পয়ারের মধ্যে, একটা ঐতিহ্যের বিস্তার ঘটেছে। এবং এই যে ছন্দ দিয়ে, অলংকার দিয়ে যে কাব্য রচনা করা হচ্ছে সেটা একেবারে ভাষার জন্মের সঙ্গে সঙ্গে সম্ভব, তার কথ্য ভাষা ছিল না। অর্থাৎ আমরা ভুলে গেলাম যে এটা আসলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন নয়, এখনো পর্যন্ত পাওয়া নিদর্শনের মধ্যে প্রাচীনতম, এবং সেটা পদ্য ভাষায় লেখা, সেটা কথ্য গদ্যের শুধু সম্ভাবনা যে আরো 300-400 বছরের আগে অন্তত বাংলা কথ্যের জন্ম হয়ে গেছে সেইটাকে নিশ্চিত করে। এবং আমরা দেখছি যে কেন নেপালে খুঁজতে হলো, তার টিকা কেন তিব্বতে পাওয়া যাচ্ছে, কারণ এটা একটা বুদ্ধিস্ট হাব। এখানে মোগলমারি আছে, জগজীবনপুর আছে, মহাস্থানগড় আছে, এখান থেকে অতীশ দীপঙ্কর তিব্বতে গেছে। ফলে একটা এই যে বৌদ্ধ তাম্রলিপ্ত ফাহিয়েনের বিবরণ, হিউয়েনসাংয়ের বিবরণে সেই বৌদ্ধ সংস্কৃতির আমরা চেহারা পাই। ফলে
এই যে টেক্সট গুলো সেগুলো সব বাইরে চলে গেছে। আপনারা যখন হিউম্যানসাংয়ের ছবি দেখবেন পিছনে রুকসাকের মতো তারা বই নিয়ে যাচ্ছেন। আজকে আমরা যাকে বলি নলেজ ট্রান্সফার, চীনারা তার অনেক আগে থেকে করেছে। তারা আয়ুর্বেদের বই, জ্যোতিষের বই, ধর্মের বই সব এদেশ থেকে পুঁথি সমস্ত নিয়ে গেছে চীনে। ফলে আমাদের মধ্যে আর একটা প্রশ্ন তৈরি হলো যে চর্যাপদ বুঝিয়ে দিচ্ছে যে এটা পদ্য ভাষা, তাহলে আরো তো কিছু নিদর্শন থাকার কথা। তখন দেখলাম হ্যাঁ নিদর্শন আছে, খালি আমরা খুঁজিনি বলে হাতের কাছে আসে। 1927 এবং 1929 এবং 1937-এ পিসি বাগচি, শিলভা লেভির সহায়তায় প্যারিস থেকে দুটো খণ্ডে টোম 1 এন্ড টোম 2 ফ্রেঞ্চে লেখা একটা সংস্কৃত চীনা ডিকশনারি প্রকাশ করেছিলেন, অনুবাদ করেছিলেন চীনায়। এবং সেখানে যে চাইনিজ চিত্রলিপিগুলো ছিল সেটা ছিল বোন এন্ড ওরাকল স্ক্রিপ্ট, অর্থাৎ চীনারা এই লিপিটা কিভাবে তৈরি করেছে না, পশুকে যখন পোড়ানো হচ্ছে তার হাড় থেকে গিয়ে মজ্জা যেভাবে আগুনে, মানে এইরকম একটা নিষ্ঠুর কল্পনা থেকে তাদের বোন এন্ড ওরাকল স্ক্রিপ্ট। আর সংস্কৃত লেখা হয়েছে সিদ্ধম স্ক্রিপ্টে, সিদ্ধ মাতৃকা হয়ে যে বাংলা, এবং সিদ্ধম স্ক্রিপ্টে বাংলা শব্দ আছে। এই ডিকশনারিটা সংকলিত হয়েছিল ভারতবর্ষে নয়, চীনে। সংকলিত হয়েছিল খ্রিস্টীয় 8ম শতকে, কারণ সংকলক যিনি ছিলেন লি ইয়েন, তিনি 789 খ্রিস্টাব্দে মারা গেছে। এইবার বহির্বিশ্বে বাংলা ভাষার একটা ডিকশনারি নয়, সেটা একটা দ্বিভাষিক অভিধান, অথচ বাংলা ভাষা তখন এতটাই অনিবার্য যে সেখানে আইসো, বৈশো, হতারো, ভিন্টো মানে ভিটে, এই সমস্ত শব্দ তার মধ্যে ঢুকে গেছে। এবং সেটা আমরা বলছি না, বলছেন শিলভা লেভি, পিসি বাগচির মতো সমস্ত জ্ঞানীগুলিরা। তার মানে যদি খ্রিস্টীয় 8ম শতকে বহির্বিশ্বে একটা দ্বিভাষিক ডিকশনারিতে 3য় ভাষার শব্দ হিসেবে বাংলা শব্দ চলে যায়, তাহলে সেটা ইতিমধ্যে মান্যায়িত এবং সেটা অন্তত ডেটেড ব্যাক টু 400 or 500 ইয়ার, 400-500 বছর পিছিয়ে। তাহলে আরো কিছু উদাহরণ আছে। আমাদের সমস্যা ছিল এই যে বাংলার আর্দ্র আবহাওয়ায় আপনারা দেখবেন যে যদি ঘর বন্ধ করে 5 দিন চলে যান তখন দেখবেন উইসার ওভারকাম। ফলে এই যে উইয়ের হাত থেকে বাঁচা, এখানে তাল পাতার পুঁথি থাকবে না। ফলে আমরা পাচ্ছি কোথায়? নেপালে, আমরা পাচ্ছি তিব্বতে, এবং বাংলার ইতিহাস অনেকটাই প্রচ্ছন্ন হয়ে আছে নেপালে, তিব্বতে, চীনে এবং চীন থেকে জাপানে। কিন্তু সমস্যা এই যে সেই পুরনো স্ক্রিপ্ট পড়ার লোক নেই। এই চীনা যে স্ক্রিপ্টে ছিল বোন এন্ড ওরাকল, সেটা পড়ানোর আমরা লোক পাইনি। শেষে ফোলিও নাম্বার থেকে বুঝে বুঝে ডিটেকটিভের মতো করে বার করতে হয়েছে কোনটা কোন শব্দ। তো এই রকম যদি হয়ে থাকে তাহলে তো বাংলার নিশ্চয়ই আরো কোনো নিদর্শন আছে। একটা সময় বঙ্কিম বলেছিলেন যে বাঙালির ইতিহাস প্রসঙ্গে, যে বাঙালির ইতিহাস নেই সেটা কে লিখবে? আমি, তুমি, সবাই লিখবে। তা না হলে কি হবে? না হলে সিংহের ইতিহাস যখন শিকারী লেখে, ঠিক সেই রকম বাঙালির ইতিহাস তৈরি হয়। এবং বাংলার ইতিহাস আসলে বাঙালির ইতিহাস, এটা বুঝেছিলেন নিহার রঞ্জন রায়। ফলে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের দিকে মনোযোগ দিয়েছে। কিন্তু সে প্রসঙ্গে যাবার আগে এই যে চর্যাপদ বা এই ডিকশনারির সূত্রে বাংলা ভাষা যে আরো অনেক আগে ছিল তার প্রমাণ হচ্ছে এখান থেকে আরো অনেক দূরে গুজরাটের গিরনারে। সেখানে 4th মেজর রক এডিক্ট অশোকের, সেখানে একটা 12 নম্বর লাইনে একটা শব্দ আছে দ্বাদশ। দ্বাদশ আমরা বানান জানি দয় ব। এবার এই যে ব, এগুলো ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা, কিন্তু এই ব বর্গীয় ব আর অন্তস্থ বয়ের জন্য ব্রাহ্মীতে 2 রকম হরফ। কিন্তু দেখা যাচ্ছে দ্বাদশে অন্তস্থ ব হওয়ার কথা, বর্গীয় ব হরফ ব্যবহার করা হচ্ছে। লিপিতত্ত্ববিদ দানি বলছেন যে এটা তো বাংলা উচ্চারণ রীতির বৈশিষ্ট্য, কিন্তু তিনি বিশ্লেষণ করেননি। আমাদের ভাষা বিজ্ঞানীরা দেখাচ্ছেন যে আসলে আমরা বর্গীয় ব উচ্চারণ করি, অন্তস্থ ব করি না। যেখানে অন্তস্থ ব থাকে শ্বাস, শ্বাসাঘাত নেই। যদি বলি বিশ্বাস, ঈশ্বর, আগের ব্যঞ্জনটা দীপ্ত হয়। যদি বলি উদ্বেগ, উদ্বোধন, উদ্বেল, তাহলে বর্গীয় বই উচ্চারণ করি। তাহলে বাংলা কথ্যরীতির উচ্চারণ খ্রিস্টপূর্ব 3য় শতকে, এবং অশোকের পাটলিপুত্র আসলে বৃহৎবঙ্গের অন্তর্গত। ফলে বাঙালির উচ্চারণ রীতি ছিটকে গিয়ে পড়ছে গিরনারে।
এবং এই সময় বাঙালি যে নিজেদের সম্পর্কে সচেতন, একটা ভাষা কখন হারিয়ে যায়, কখন মারা যায় না, যখন আমরা সেই ভাষাটা ব্যবহার করি না, তার সম্পর্কে আমাদের কোনো কৃতজ্ঞতা থাকে না, তখন মহাস্থানগড়ে এখনকার বাংলাদেশে একটা শিলালিপিতে পাওয়া যাচ্ছে সংবঙ্গীয়, সম্যক রূপে বঙ্গীয়। তাহলে নিজেদের সম্পর্কে একটা সচেতনতা আছে, এটাও খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। তাই যদি হয়, যদি বাঙালি থাকে, তাহলে বাংলা ভাষা ছিল, কারণ বাংলা ভাষার যে স্বভাব সেটা সংস্কৃতের মতো নয়। বাংলা ভাষার ধ্বনি স্বভাবে সে যুক্ত ব্যঞ্জ সহ্য করতে পারে না তার সিলেবল। আমরা গ্লাসকে গেলাস করে নিই, স্নান বাইরের লোক থাকলে বলি, না হলে চান করতে যাই বা নাইতে যাই। তো এই যে স্পর্ধাকে আস্পর্ধা করি, তো স্টেশন, স্টেশন, স্কুল, স্কুল, এটা আমার ভাষার ধ্বনি স্বভাব। এই যে ভাষার ধ্বনি স্বভাব, সেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তার আন্বয়িক বৈশিষ্ট্যের মধ্যে, কোন শব্দের পাশে কোন শব্দ বসবে। সংস্কৃতের যে নিয়ম, সেটা হচ্ছে ফুটবল মাঠের খেলার মতো, সেখানে সব জার্সি নাম্বার দেওয়া আছে। আমি মাঠে যেখানেই থাকবো জার্সি নাম্বার দেখে বুঝে যাব, যদি মুখও না চিনি এটা মেসি কি এটা রোনাল্ডো। কিন্তু বাংলার হচ্ছে রেশনের দোকানের লাইন বা ট্রেনের টিকিট কাটার লাইনের মতো, একবার যদি লাইনটা ভেঙে যায় তাহলে বিশৃঙ্খলা হবে। অর্থাৎ ছাগল ঘাস খাচ্ছে এটা হতে পারে, কিন্তু ঘাস ছাগল খাচ্ছে বলে সেটা মারাত্মক কথা। তাহলে এই যে স্বভাবগত পার্থক্য, সেটা তো শুধু ওখানে নেই, আছে আমাদের নৃতাত্ত্বিক। আমাদের চেহারার দিকে তাকালে কি মনে হয় যে আমরা আর্য? বিএস গুহ দেখিয়েছেন না, আমরা আর্য নই, আমরা অনার্য। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের শব্দের ভেতরে এমন একটা হায়ারার্কি থাকে, যেখানে একটা আধিপত্যের বিষয় একটা কাজ করে। সেটা কি রকম? আমরা যখন বলি সাদা, অমনি কালো। আমরা যখন বলি দিন, রাত্রি, সত্যি, মিথ্যে, এইরকম একটা শব্দের তার ভালো এবং খারাপ এইরকম একটা আধিপত্যের জায়গা থাকে। তেমনি আমাদের কিরকম মনে হয়ে গেছে আর্য মানে ভালো আর অনার্য মানে খারাপ। আসলে এটা প্রাকার্য, এবং সেই প্রাকার্য সংস্কৃতির চিহ্ন কোথায় আছে? আছে চন্দ্রকেতুগড়ে, আছে তাম্রলিপ্তে, আছে মহাস্থানগড়ে। এবং সে ইতিহাস কিরকম? একটা সমুদ্র, তার নাম বঙ্গোপসাগর, গালফ অফ বেঙ্গালা বলছেন পর্তুগিজরা। 10ম শতক থেকেই সেটা একেবারে বঙ্গোপসাগর নামে চিহ্নিত হয়ে যাচ্ছে। কেন না, বাংলা সেই জায়গা যেখান থেকে সমুদ্র বাণিজ্যের সঙ্গে বহু, শুধু যে সিল্ক রুটের সঙ্গে যুক্ত ছিল তা নয়, সেটা বহির বাণিজ্যের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা, এমনকি প্রাচীন গ্রিসের সঙ্গে যুক্ত ছিল। যে কারণে টলেমি তার ভূগোলে বলছেন যে গঙ্গার যে মোহনাগুলো, 5টা মোহনা, তার মধ্যে দূরত্ব হচ্ছে 2 ডিগ্রি। কেন এত অনুপঙ্খে বলতে হচ্ছে? প্লিনির ন্যাচারাল হিস্ট্রিতে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, সেখানে বলছেন যে রোমান এম্পায়ার ইজ ব্লেড টু হোয়াইট বাই দ্য ইন্ডিয়ান ট্রেড। এইরকম একটা গৌরবজনক ইতিহাস ছিল, যে কারণে আমরা চন্দ্রকেতু গড়ের প্রত্ন খননের ফলে আমরা দেখতে পাচ্ছি উৎখননে যে সেখানে জাহাজের শিল আছে। সেখানে দেখা যাচ্ছে একজন দেবী যিনি 5 মার্ক কয়েন বিতরণ করছেন। কারণ যখন বহির বাণিজ্য আছে তখন সব সময় যে বিনিময় বাণিজ্য হবে এরকম নয়। তো এই যে বহির বাণিজ্যের সূত্রে আমরা দেখতে পাই যে চন্দ্রকেতুগড় এবং তাম্রলিপ্তে সেখানে এমন সব মৃৎফলক পাওয়া যাচ্ছে যেখানে চেহারার মধ্যে গ্রেকো রোমান প্রভাব স্পষ্ট। খ্রিস্টীয় 1ম শতকে পম্পেই লক্ষ্মী, সেও চন্দ্রকেতুগড়ে। অর্থাৎ একটা যোগাযোগের বিষয়, যেখানে দেখা যাচ্ছে যে মহানাবিক বুদ্ধগুপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় তিনি কর্ণসুবর্ণের অধিবাসী 6ষ্ঠ শতকে, তার যে শিলালিপি সেটা পাচ্ছি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া। আসলে বহির্বাণিজ্যের ইতিহাস ছিল বাঙালি, কিন্তু আমাদের স্মৃতি ছিল, তার প্রমাণ করি। এবার সেই প্রমাণ যখন আমরা খুঁজতে যাই, তখন একটা পরোক্ষ প্রমাণ জেগে ওঠে আমাদের মধ্যযুগের সাহিত্য ধারা। মঙ্গল কাব্যের যে ধারা দেখি, সেখানে আমরা দেখি দেশজ সাহিত্যে যারা কেন্দ্রীয় অবস্থানে আছেন, যারা নায়ক চরিত্র, চাঁদ সদাগর,
শ্রীমন্ত সদাগর, ধনপতি সদাগর, সদাগররা কেন এবং তারা কোথায় বাণিজ্য করতে যায়? না তাম্রলিপ্ত হয়ে তাম্রকর্ণী সিংহলে। কেন? একটা সামষ্টিক স্মৃতি কাজ করছে। বুদ্ধযুগে তো এই বাণিজ্য ছিল না। এবং আমরা দেখতে পাবো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গলের কাহিনী বিভিন্ন কাল পর্বে তৈরি হয়েছে। চাঁদের কাহিনী খ্রিস্টীয় 8ম শতকের পরবর্তী নয়, কেননা আমরা দুধপনি রক ইনস্ক্রিপশন থেকে ততদিনে জানতে পেরেছি যে 8ম শতকের পরে আর তাম্রলিপ্ত বন্দর তার নাব্যতা হারিয়েছে। তাহলে তাই যদি হয়, আমাদের চন্দ্রকেতুগড় কিংবা যে তাম্রলিপ্তের যে সমস্ত চিহ্নগুলো, তার সঙ্গে এই মধ্যযুগকে মেলাবো কোথায়, কিভাবে? তার মিসিং লিঙ্ক কি আছে? পালি টেক্সটে আছে, মহাবংশে আছে, দীপবংশে আছে। মহাবংশের একটা 6ষ্ঠ অধ্যায়ে সিংহলের একটা বৃত্তান্ত তৈরি হয়েছে, যেখানে বঙ্গরাজের এক কন্যা, সে বাড়ি থেকে চলে যাচ্ছে, তাকে অপহরণ করছে এক সিংহ। সিংহের একটি পুত্র এবং একটি কন্যা জন্মাচ্ছে, পুত্রের নাম হচ্ছে সিংহবাহু। সেই সিংহবাহু পরে চলে যাচ্ছে বঙ্গরাজের কাছে। ফলে সিংহ যখন রাজ্যের প্রজাদের উপর উৎপীড়ন করছে, তখন সিংহবাহু তাকে হনন করেছিল। এই যে হনন করার স্মৃতি, সেটা কিভাবে আসছে না, সিংহবাহুর ছেলে বিজয় সিংহকে যখন রাজ্য থেকে নির্বাসন দেওয়া হচ্ছে, তারা জাহাজে করে চলে যাচ্ছে তাম্রলিপ্ত থেকে তাম্রকর্ণীর দিকে। অশোক যেভাবে ধর্মদূত পাঠিয়েছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতকে, এবং সেই বিজয় সিংহ, বাঙালির ছেলে বিজয় সিংহ, এটা নিছক প্রবাদ নয়, এটা গল্প কাহিনী নয়। কারণ বিজয় সিংহ যখন গেলেন দিয়ে ওখানে জয় করে তার পিতার নামে, যিনি সিংহকে হনন করেছিলেন, ফলে সিংহল এই নাম দিয়ে দিলেন। আমাদের তো হাতে অনেক প্রযুক্তি আছে, সেগুলোকে কেন ব্যবহার করব না? আমরা দেখলাম গত শতক থেকে আমেরিকায় জিনোম সিকোয়েন্সিং এ দেখা যাচ্ছে যে বাঙালি এবং সিংহলি যারা, তাদের মধ্যে প্যাটার্নাল সাইড থেকে, পিতৃপক্ষের দিক থেকে একটা জিনগত সামীপ্য আছে। কি করে সম্ভব? কিংবা আমাদের যে সংস্কৃতির মধ্যে যে চেহারাটা আমরা খুঁজে পাই, তারও একটা পরোক্ষ প্রমাণ আছে। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, সে পাণ্ডু রাজার ঢিপি হোক, চন্দ্রকেতুগড় হোক, যেখান থেকেই আমরা উৎখনন করে প্রত্ন সামগ্রী পেয়েছি, সেখানেই পেয়েছি ভাঙা কলসিতে মাছের ছবি, অথবা পেয়েছি যে ধান কাটা হচ্ছে, হাতির পিঠে ধান কেটে নিয়ে আসা হচ্ছে, কাস্তে দিয়ে ধান কাটা হচ্ছে। সেই অগ্র ভত্তা, রম্ভ ভত্তার একেবারে স্মৃতি আমাদের প্রত্ন সামগ্রীর মধ্যে রয়েছে। ইবন বতুতা 14 শতকে এসে বলছেন যে বাংলায় এত রকম ধান পাওয়া যায়, যদি একটা কলসিতে প্রত্যেকটা ধানের একটা একটা করে রাখা হয়, তাহলে কলসিটা উঠছে পড়বে। আর আমরা দেখছি যে শ্রীলঙ্কায়, সিংহলে, সেখানে যে দেশজ ধানের যে জাতিগুলো, সেগুলো ক্রমশ ইন্ডিকা গোষ্ঠীর ধান দিয়ে রিপ্লেস করছে। অর্থাৎ বাঙালির সঙ্গে একটা যোগাযোগের স্মৃতি, যে স্মৃতি না থাকলে চাঁদ সদাগর, ধনপতি সদাগররা কেন সিংহল যাত্রা করে, আর অন্য কোন জায়গায় তারা তো কেউ করে না, কেন বাঙালিরাই করে? তাহলে আমাদের স্মৃতির প্রতি যদি একটা শ্রদ্ধা থাকে, সেটাকে যদি আমরা খুঁজতে খুঁজতে এগোই, তাহলেও একটা বাঙালির ইতিহাস পেয়ে যাব। কেননা বাঙালি কোনো কালে ঘর কোনো ছিল না, এবং সেই বাঙালি আজকে যে সরে 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 চলে এসেছে, সেই বাঙালির মধ্যেই তো শশাঙ্ক ছিল, যেখানে গণতন্ত্র, এবং শশাঙ্কের পর গোপালদেব, যেখানে গণতন্ত্রের একটা উৎস আমরা দেখতে পাই, প্রকৃতিপুঞ্জ যাদের নির্বাচন করেছিল, এবং ধর্মপাল, দেবপালের উত্তর ভারতের বিস্তৃত সাম্রাজ্য, সেটা তো বাঙালিরই। আমরা যখন উড়িষ্যায় যাই, স্তম্ভিত হয়ে যাই শিল্পকলা দেখে, পাল যুগের শিল্পকলাকে ভুলে যায়। যে পাল যুগের শিল্পকলা, তারপরে তুর্কি আক্রমণের পর তারা আশ্রয় খুঁজেছে উড়িষ্যায়, এবং যে কারণে উড়িষ্যার শিল্পকলা যখন দেখি, তখন পাল যুগের শিল্পকলাকে যদি না দেখি, তাহলে একটা ইতিহাসকে আমরা অবলুপ্ত করব। ফলে বাঙালির ইতিহাস ছিল শুধু আবিষ্কারের একটা প্রত্যাশা। আইলেসাটের যে টিমে একজন ছিলেন, এখনকার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনো একটা বিষয়ের কেউ বিষয়টাকে নিয়ে এগোতে পারে না। আমরা নিয়েছিলাম প্রত্নতত্ত্বের রজত সান্যালকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ছিল ভাষা বিজ্ঞানের রাজীব চক্রবর্তী, ছিলেন সংস্কৃত এবং এপিগ্রাফির সোমনাথ চক্রবর্তী, এবং এই
ইন্টারনেট থেকে মুহূর্তে বিভিন্ন বিষয় খুঁজে দেওয়ার জন্য একজন তরুণ গবেষক সায়ক বসু। ফলে এদের সম্মিলিত চেষ্টায় এই বিষয়টাকে দাঁড় করানো হয়েছে। ফলে এমন একটা মর্যাদার সামনে এসে দাঁড়িয়েছি যে মর্যাদাটা আসলে বাঙালির প্রাপ্য ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই প্রাপ্তির জন্য দাবি উঠেছে, কিন্তু প্রক্রিয়ার ভেতর দিয়ে এবং এই গবেষণার ভেতর দিয়ে যাওয়া হয়নি। যে গবেষণায় আমরা এত নথি পেয়েছিলাম যে 4টে ভলিউমে একটা সেট, সেটার এয়ারপোর্টে গিয়ে ওজন করে দেখা গেল যে 3টে সেট জমা দিতে হবে, 36 কেজি, 2জন যাচ্ছি জোম্যাটো ডেলিভারি, ফলে 2টো ভলিউম বার করতে হয়েছে। ফলে এটা 1.5 বছরের মধ্যে। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল? কেননা একটা জেদ ছিল এবং বাঙালির জন্য একটা দায়িত্ব ছিল আমাদের মনে, যে আসলে আমাদের যেভাবে চিহ্নিত করা হয় আর আমরা যা তা এক নই। কেননা এই ঔপনিবেশিক হীনমন্যতা দিয়ে আমাদের সম্পূর্ণভাবে ধ্বস্ত করে দেওয়ার একটা ঔপনিবেশিক ভাবনা ছিল। সেই ভাবনারই একটা প্রকল্প ছিল নব্য ভারতীয় আর্য ভাষার ধারণা। কারণ তাহলেই আমরা আর্য, মোক্ষমূলার বলেছ আর্য, তাই শুনে আমরা ছেড়েছি কার্য, আরামে পড়েছি শুয়ে। এই যে এই প্রকল্প থেকে সরে আসার জন্য আসলে দায়িত্ব নিতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। বাংলার ইতিহাসের একেবারেই হিমশৈলের চূড়াটুকু দেখা যাচ্ছে। এরপরেও অনেক ইতিহাস লুকিয়ে আছে, যেগুলো আজকে আমরা সেই হরপ্রসাদ শাস্ত্রীর পর থেকে কবচে আসছি, যে বাংলা পদ্যের, এখন থেকে সেটাই বলবো, বাংলা পদ্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, কিন্তু আজ পর্যন্ত পাওয়া। তারপরে আমরা কতটা পাওয়ার চেষ্টা করেছি। ধরা যাক আজ থেকে 2000 বছর পরে পৃথিবী যেভাবে প্রত্যেকের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে আছে, একটা নতুন পৃথিবী তারা মাটি খুঁড়ে আবিষ্কার করলো গীতাঞ্জলি, তারপরে আর কিছু পেল না, দেখলো এইরকম স্ক্রিপ্টে একটা লেখা হয়েছিল। তাহলে একটা বাংলা ভাষা ছিল যার প্রথম নিদর্শন হচ্ছে গীতাঞ্জলি। ফলে এই 1900 সামথিং এরকম থেকে বাঙালির আবির্ভাব হলো, বলা হবে তো। ঠিক সেই যুক্তি দিয়ে আসলে চর্যাপদকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আরো খুঁজতে হবে বাঙালির ইতিহাসের মধ্যে, কারণ যে পরিণতি আছে চর্যাপদে সেটা একদিনে হয় না। ফলে যেভাবে বৌদ্ধ সংস্কৃতির সূত্রে একেবারে ছড়িয়ে গেছে বাঙালির ইতিহাস, সেই ইতিহাসকে একটা জায়গায় পৌঁছাতে হবে। আমরা আজকের দিনে এই জন্য গর্বিত যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপনের সঙ্গে সঙ্গে বাংলাকে বাঙালি হিসেবে পৃথিবীর 27 কোটি বাঙালি উদযাপন করতে পারছি। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।